গুড মর্নিং সবাইকে। শিবম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে কলকাতার টার্ম সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে। তো এই আর্টিকেলটা কিন্তু পাবলিশড হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে কলকাতার টার্ম সার্ভিস গতির ভিড়ে শক্তি হারিয়ে যেন ঢুকছে, নিভৃতে বিদায় জানানোর পালা কিন্তু কলকাতার ট্রামকে। তো অবশেষে কিন্তু কলকাতার ট্রাম বিদায় নিচ্ছে এবং তার বর্তমান সিনারিওতে অ্যাকচুয়ালি ট্রাম হচ্ছে কলকাতার সড়ক থেকে বিদায় নিচ্ছে না এখন সেটা থাকছে, বা কেনই বা তাকে বিদায়ের জন্য পরিবহন দপ্তর থেকে নির্দেশ জারি করা হচ্ছে। তো সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, এই চ্যানেলে আপনারা মূলত শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা পেয়ে যান এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা কিন্তু টাইম পেয়ে যান। তো অবশ্যই যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের সামনে রয়েছে সেই আর্টিকেলটি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে বারবার কিন্তু পরিবহন দপ্তর থেকে জানানো হচ্ছে যে রাস্তার বেহাল যে দশা, তার সঙ্গে সঙ্গে ট্রাম চলার কারণে সেই ট্রামের যে লাইন আছে বা সেই ট্রামের যে পরিবহন যে রাস্তাটি, তার জন্য নির্দিষ্ট একটা প্যাসেজ ফাঁকা দিতে হয়। কিন্তু কলকাতার সড়কপথ কোনো মতেই বাড়ছে না, বরং স্কুইজ হচ্ছে। বিভিন্ন পরিবহনের জায়গার দিক থেকে বিভিন্ন যে অটোমোবাইল যে সমস্ত পরিবহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ছে। তো তার জন্য সরকার থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তো তার আগে আমরা একটু জেনে নেব যে কলকাতায় এই যে টার্মটা যেটা এসছে সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে বা কেনই বা এই কলকাতায় টার্মের সূচনা ঘটেছে, তার ইতিহাসটা কী রয়েছে। দেখুন, কলকাতা বললে মূলত যে কয়েকটি জিনিসের সঙ্গে পরিচিত করা যায় বা আমরা পরিচিত, তার মধ্যে কিন্তু টার্মটা একটি অনন্য। যেমন রসগোল্লাও ফেমাস, মিষ্টি দইও ফেমাস, সেরকম আমাদের রিক্সা এবং এখানে টার্ম, এইটা কিন্তু আমাদের কলকাতা বা আমাদের বাঙালির কাছে একটা কিন্তু আবেগ। এই আবেগটা কিন্তু জড়িয়ে আছে আমাদের গোটা আপামর বাঙালির কাছে। আমাদের রাজধানীর বুকে এই যে ছোট্ট টার্ম, এই যে তার সূত্রপাত কিন্তু ঘটেছিল 1973 সালে। তো সেগুলো আমরা জানবো, কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে কলকাতা কিন্তু বলা হচ্ছে কালচার এবং হিস্ট্রির সঙ্গে এই টার্মটা কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত, ঠিক আছে। কিন্তু সেটা পরপর দিনের পর দিন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে গরিমাটা সেটা কিন্তু হারাচ্ছে এবং সেটা বিলুপ্তির পথে কিন্তু পৌঁছে গেছে। কলকাতা ডাজ নট সিমস কমপ্লিটলি উইথাউট দ্য টার্ম কার রাইট অ্যাক্রস দ্য সিটি। মানে কলকাতাকে কোনো মতে টার্ম থেকে যে আলাদা করে বা তার পরিবহন ব্যবস্থা যে থাকতে পারে সেটা কিন্তু কল্পনা করা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান যে কন্ডিশন বা বর্তমান সময়ের ভিত্তিতে যদি দেখা যায়, কিন্তু সেটা এখন বিলুপ্তির পথে। আপনারা ইতিমধ্যে জানেন বা অনেকেই জানেন না। তো যেখানে কিন্তু অনলি টার্ম সিস্টেম ইন ইন্ডিয়া সিচুয়েটেড ইন কলকাতা, কলকাতার মধ্যে একমাত্র টার্মটি এখন কিন্তু গোটা আমাদের ভারতবর্ষের মধ্যে চলছে। তো সেদিক থেকে এই টার্মটা কিন্তু এখন বর্তমানে বলা যায় এশিয়ার মধ্যে, গোটা ভারতবর্ষের থেকে বলা ভুল, এশিয়ার মধ্যে এটা কিন্তু এই কলকাতা টার্ম সিস্টেমটা কিন্তু চলছে। তো সেই টার্মটা যদি আজকে বিলুপ্তির পথে চলে যায়, তো তাহলে আমাদের যে কৃষ্টি, আমাদের যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু আমরা অবশ্যই হারাবো। এই যে টার্মটি রয়েছে, এই টার্মটি কিন্তু প্রথমে 1873 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম চালানো হয় কলকাতার বুকে, এবং এটা জানলে অবাক হবেন, সেটা কিন্তু চালানো হয়েছিল 3.9 কিলোমিটার। কোথা থেকে না, সেটা শিয়ালদা থেকে চালানো হয়েছিল এবং আর্মেনিয়ান ঘাট স্ট্রিট পর্যন্ত প্রথমে পরীক্ষামূলক কিন্তু এই টার্মটা কিন্তু চালানো হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে ইউকে থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল এইখানে কলোনিয়াল পিরিয়ডে এই টার্ম ব্যবস্থাটা চালানো, এবং প্রথমে এই টার্মটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘোড়ার মাধ্যমে চালানো হতো। এখানে দেখতেই পাচ্ছেন তার ফুটপাতটা রয়েছে এবং ঘোড়া রয়েছে, ঘোড়ার মাধ্যমে কেউ একজন তাকে ঘোড়াটাকে ছুটিয়ে এই টার্মটাকে নিয়ে যেত। তো এই ব্যবস্থাটা ছিল। পরবর্তীকালে এটা বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। পরে আবার কিন্তু ইউকে থেকে একটি ক্যালকাটা
কলকাতা ইন 1820 ক্ষেত্রে হল টার্মস কার্স কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু যার মেন আপনার যে লোকেশনটা ছিল যেখান থেকে এটা পরিচালনা করা হতো সেটা কিন্তু লন্ডন থেকেই করা হতো। ঠিক আছে, তো এরপরে ড্রিভেন টার্ম কিন্তু আপনাদের কলকাতার মানুষজন বা আমাদের আপামর ভারতবাসী বলা যেতে পারে, আপামর বাঙালি যারা রয়েছে তো সবাই কিন্তু দেখেছিল, যেখানে কিন্তু ইলেকট্রিক্যাল প্রথম কিন্তু টার্ম ব্যবস্থা কিন্তু শুরু হয়েছিল কলকাতাতে গোটা এশিয়ার মধ্যে। এটা ছিল একটি বিপ্লব, হ্যাঁ এটা ছিল কিন্তু বিপ্লব, যেখানে কিন্তু দেখা ইলেকট্রিক্যাল টার্মের কিন্তু এখানে কিন্তু সূচনা হয়েছিল 1902 সালে। তো এরপর যদি হিস্ট্রি দেখা যায় যে প্রথমে টার্মটা এখন আমাদের কলকাতা থেকে বিলুপ্তির পথে, তার কিন্তু ঐতিহ্য যদি দেখা যায় সেই টার্মের বয়স কিন্তু আজ হয়ে গেছে 150 বছর। কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই পূর্তি উৎসব হয়েছে 2023 সালের কিছুদিনই আগে, কিন্তু তার অতঃপর এই কয়েকদিনের মধ্যে সেটা কিন্তু একদম বিলুপ্তির পথে। তো সেটা খুবই কল্পনা করাও যায় না। যারা আপামর পরিবেশবিদ রয়েছেন, যারা কৃষ্টি ঐতিহ্য নিয়ে চর্চা করেন, তারা কিন্তু এর তীব্র বিরোধিতা করছেন। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে প্রথমে যে আপনাদের বললাম ট্রামের যে ব্যবস্থাটা ছিল কলকাতার বুকে, সেটা কিন্তু আপনাদের ঘোড়া চালিত ছিল, ঘোড়ার মাধ্যমে সেটা চলতো। এটা কিন্তু পরবর্তীকালে বন্ধ হয়ে যায় ডিসেম্বর 1880 থেকে। তারপরে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি কিন্তু দ্বারা এটা কিন্তু লন্ডন থেকে পরিচালিত হতো। এবারে যেটা বলা হচ্ছে ফার্স্ট ইলেকট্রিক্যাল টার্ম কাম টু দ্য রোডস অফ ক্যালকাটা ইন 19, ঠিক আছে। ইলেকট্রিক্যাল টার্ম কিন্তু আপনাদের কলকাতার বুকে দেখা গেছিলো 1900 সালে, ঠিক আছে। তারপর থেকে কিন্তু একটা বাঙালির কেন আপামর গোটা ভারতবাসীর কাছে যারা কিন্তু কলকাতায় এসেছেন তাদের কিন্তু আবেগের সঙ্গে টার্ম যে পরিবহন ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, বা সেই আবেগের জায়গাটা কিন্তু তাদের সামনে কিন্তু রয়েছে। তো সেই সময় যে টার্মের যে আপনার রুট ছিল সেই রুটটা কিন্তু আপনাদের এই সাইডে লেফট সাইডে আমি দেখিয়ে দিয়েছি, যেটা রেড মার্কিং করে সমস্ত কিছু বলা আছে। তো মূলত যে রুটে চলতো সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, এসপ্ল্যানেড থেকে বাগবাজার, হাওড়া স্টেশন থেকে বন্দাঘাট, বউবাজার জাংশন থেকে বিবাদীবাগ, আহিরিতলা জাংশন থেকে হাতিবাগান জাংশন পর্যন্ত এগুলো কিন্তু মোস্ট পপুলার রুট ছিল, যেখানে কিন্তু টার্মটা চলতো, ঠিক আছে। টোটাল এখানে কিন্তু 38টা মতো পয়েন্ট ছিল, 38টা রুট ছিল যেখান থেকে কিন্তু কলকাতার মধ্যে এই টার্ম ব্যবস্থাটা চলতো। বর্তমানে সেটা কিন্তু 7টা ছিল, সেটা আপাতত যদি রিসেন্ট টাইমে যদি দেখা যায় সেটা কিন্তু এখন 2টি রয়েছে। এবারে নিউজ আর্টিকেলগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো যে কী করে আস্তে আস্তে এই টার্মটা বিলুপ্তির পথে গেছে। যেখানে দেখা গেছিলো 2011 সালে 37টি রুটে কিন্তু টার্ম চলতো, যেখানে 2013 সালে সেই রুটটা কমে দাঁড়িয়েছিল 27টি, 2017 সালের ট্রামের সেই রুট কমে দাঁড়ায় 15টি, 2018 সালের ট্রামের রুট কমে দাঁড়ায় 8টিতে, ঠিক আছে। পরপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 2011 সাল থেকে 2018-র মধ্যেই কিন্তু ট্রামের যে রাস্তা পরিবহন ব্যবস্থার যে ট্রামের যে অস্তিত্বটা পরপর বিলুপ্তির পথে কিন্তু যাচ্ছে। যেখানে কোভিডের পরবর্তী যে পরিস্থিতি দেখা গেছিলো সেখানে কিন্তু ট্রাম রুটের সংখ্যা কমে দাঁড়িয়েছিল মাত্র 2টি কোভিডের সময়। তো তবে থেকেই বিলুপ্তির পথে চলে গেছে। যেমন কোভিডের সিচুয়েশনে মহামারীতে অন্য কিছু গ্রাস করুক না করুক, আমাদের যে কৃষ্টি সংস্কৃতির যে ঐতিহ্যের যে একটা নিদর্শন বলা যেতে পারে সেই টার্মটা, সেই টার্মের পরিবহন ব্যবস্থা বা সেই আবেগের জায়গাটি কিন্তু আজকে বিলুপ্তির পথে পৌঁছচ্ছে। যেখানে 2011 সালে ট্রাম পরিচালনায় 7,000 কর্মী কাজ করতেন, 2013 সালে সেই পরিচালনায় 5,600 কর্মী কাজ করতেন, এবং 2017-তে সেটা দাঁড়িয়ে যায় 4,100-তে, এবং 2022 সালে সেই কর্মী দাঁড়িয়ে যায় 0-তে। ভাবা যায় 2022-এ কিন্তু সবাই যারা ট্রামে কাজ করতো তাদের সংখ্যাটা 0 পর্যন্ত জায়গায় পৌঁছে গেছিল। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট দাঁড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে 2011 সালে 61 কিমি টার্ম লাইন ছিল। এবার টার্ম লাইনের ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হয়েছে সেটা দেখুন। 2013 সালে তা কমে দাঁড়ায় 43 কিমিতে, এবং 2017 সালে সেটি 22 কিমিতে, এবং 2018-তে 15 কিমি টার্ম লাইন ছিল। আর কোভিডের পরে সেটা দাঁড়িয়ে যায় কেবলমাত্র 12 কিমিতে। 2011 সালে সেই ট্রামে যারা চাপতো তাদের সংখ্যাটি ছিল 70 থেকে 75 হাজার যাত্রী। তাহলে ভাবতেই পেরেছেন কলকাতার বুকে, যেখানে কিন্তু 2011 সালের বুকে 70 থেকে 75 হাজার জন যাত্রী ওখানে পরিবহন করতো, তো সেই জায়গায় আবেগের জায়গা থেকে উঠে যাচ্ছে। যে 2013 সালে সেটা কিন্তু 45 থেকে 50 হাজার যাত্রী যাতায়াত করতো, যেখানে 2017 সালে টার্মে ওঠানামা করতো 20 থেকে 21 হাজার যাত্রী, এবং 18 সালে সেটা দাঁড়িয়ে যায় 14 থেকে 15 হাজার। তো এবং 2022 সালে সেটা দাঁড়ায় 5 থেকে 7 হাজারে। মানে আস্তে আস্তে যেহেতু
ট্রামের সংখ্যাটাও কমছে, তো সেই অনুযায়ী প্যাসেঞ্জারের সংখ্যাটাও কিন্তু কমেছে। তো সেক্ষেত্রে 2011 সালে যে বিনিয়োগ ছিল সেটা কিন্তু 5 কোটির বেশি, এবং 2013 সালে যে বিনিয়োগ হতো তা 3 কোটির থেকে বেশি, এবং 2017 সালে তা দাঁড়ায় 1 কোটির বেশি। আর 2018 সাল থেকে ট্রামে বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে যায়, মানে 2018 থেকে বন্ধ, এবং 2022-এ দেখা যাচ্ছে যে যারা কর্মী ছিল তারা শূন্যর পথে চলে গেছে, এবং কোভিডের ক্ষেত্রে কেবলমাত্র 2টো ট্রামের রাস্তা ছিল, যেখানে আগে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে 38টা মতো ট্রামের রাস্তা ছিল। কলকাতায় আর গড়ছে না ট্রামের চাকা, যেখানে 150 বছরের ইতিহাসে পড়ল দাঁড়ি। ঠিক আছে, তো যেখানে কিন্তু বলা হচ্ছে যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। কিন্তু বর্তমানে 38টা ট্রাম ব্যবস্থা যেখানে ছিল, ট্রামের যে পরিবহন রাস্তাটা ছিল, সেখান থেকে কিন্তু বর্তমানে কলকাতায় কেবলমাত্র 2টি রুটে ট্রাম চলতো। সেই রুটগুলো দুটো কী কী? একটা বালিগঞ্জ থেকে ধর্মতলা, আরেকটা কিন্তু চলতো যেটা শ্যামবাজার থেকে ধর্মতলা। এই দুটো রুটে কিন্তু মোটামুটি চলতো। এবার সেই দুটো রুট থেকে কিন্তু উঠে যাচ্ছে ট্রামের চাকা। কিন্তু কেন উঠছে সেটা যদি জানতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ট্রাম চালাতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে, এবং পাশাপাশি ধীর গতির কারণে রাস্তায় তৈরি হচ্ছে যানজট, এবং ওলা উবেরের গতির ভিড়ে তার জৌলুস হারিয়েছে ট্রাম। হেরিটেজ হিসাবে কিন্তু ধর্মতলা থেকে ময়দানে এই 3.5 কিলোমিটার রাস্তায় ট্রাম চালাতে চাইছে রাজ্য, এমনটাই জানা গিয়েছে। তো মোটামুটি এটা কিন্তু স্নেহাশিস চক্রবর্তীর মুখ থেকে তিনি জানিয়েছেন, যেখানে বলছেন যে ট্রামের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা থাকার কারণে রাস্তার যে প্যাসেজ দিতে হচ্ছে, সেই প্যাসেজটা মূলত দেওয়ার জন্য যানজটের তৈরি হচ্ছে, এবং এই যানজটের কারণে অনেকের কিন্তু অফিসে পৌঁছতে দেরি হচ্ছে, এবং সেই অফিসে পৌঁছতে পারছে না বলে পরিবহন দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বা যানজট যাতে না হয় তার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান। তো এরপরে যেটা বলা, যে এই যে ট্রাম পরিষেবা যেটা রয়েছে সেখানে কিন্তু যে বন্ধ হয়ে যাচ্ছে সেই নিয়ে কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় জনস্বার্থ মামলা তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু কোর্টে একটি জনস্বার্থ মামলা কিন্তু হয়েছে। মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়েছে কিন্তু আদালত। এই আবহে এবার 150 বছরের ঐতিহ্যে চাকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তো অবশ্যই সেটা তো দেখার। এবারে এই যে ট্রামটা তুলে দেওয়া হচ্ছে, শাসক দলের পক্ষে থেকে কিন্তু একটি তাদের মতবিরোধের জায়গা তৈরি হয়েছে, যেখানে তারা দুটো জায়গায় কিন্তু ভাগ হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে 10 বছরের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল, এই টার্মটা তুলে দেওয়ার বিরুদ্ধে তারা মতামত দিয়েছিল পরিবহন দপ্তর থেকে। সেই মৃত্যুতে টার্ম লাইনের জন্য কিনা বা কলকাতা পুলিশ তা কিন্তু নিশ্চিত করতে পারেনি। এই পরিস্থিতিতে ট্রাম প্রেমীরা কাল বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার থেকে টালিগঞ্জ পর্যন্ত 6টি ট্রাম ডিপোকে ঘেরাও করবেন। এই ট্রাম রক্ষায় নাগরিক সমাজকে নিয়ে বড় আন্দোলনের পরিকল্পনা শুরু করেছেন তারা। অবশ্যই হেরিটেজকে বাঁচানোর জন্য তাদের এই পদক্ষেপ। তো এই পদক্ষেপটা ঠিক কি ভুল সেটা অবশ্যই সময় বলবে, এবং আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানান। কিন্তু এই যে মতবিরোধের জায়গা যেটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমাদের শাসক দলের মধ্যেই কিন্তু কিছু অনেকের মধ্যে এটা মনে করছে যে না, এটা ঐতিহ্যশালী একটি আমাদের কৃষ্টি, তো সেদিক থেকে তারা মনে করছেন যে এটা রাখা উচিত, এবং অনেকেই আবার মনে করছেন যে না, এটা তুলে দেওয়াই উচিত। কুণাল ঘোষ কিন্তু বলেছেন যে তিনি কিন্তু ট্রাম রাখার পক্ষে। ঠিক আছে, তো এরপরে যেটা রাজ্য সরকার ট্রাম কেন তুলে দিচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু অনেক বিরোধী দলেরা তাদেরও কিন্তু মন্তব্য রয়েছে, যেখানে সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম তার বক্তব্যতে বলেছেন, কলকাতার প্রাইম লোকেশনে ট্রাম ডিপোগুলির বিপুল জমি সম্পত্তি রিয়াল এস্টেট সংস্থাগুলির হাতে তুলে দিতে চাইছে তৃণমূলের সরকার, এবং পরিবেশ, মহিলা, শিশু, প্রবীণদের কথা তৃণমূল ভাবে না। এইভাবে টালিগঞ্জের ট্রাম ডিপোর একাংশ রিয়েল এস্টেটের হাতে চলে গিয়েছে। তাদের দাবি হচ্ছে রিয়েল এস্টেটের কাছে যাতে এই ট্রাম ব্যবস্থাটা চলে যায়, তাদের জন্যই এই পদক্ষেপটি কিন্তু নিচ্ছে। এবং বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে বামেদের আন্দোলনের নামে ট্রাম পুড়িয়েছেন, এবং তৃণমূলের উন্নয়নে ট্রাম তুলে দিতে হচ্ছে। তো যদিও স্নেহাশিসের জবাব, বাম আমলে পরিবহন দপ্তরের বহু জমি বেহাত হয়েছে, আর বিজেপি দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করছে, এদের মুখে সব কথা মানায় না। এরকম তো রাজনীতি তরজা চলবেই। কিন্তু আপাতত যেটা মোটামুটি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তুলে দেওয়ার,
এবং অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন জনস্বার্থ মামলাও করছে, সঙ্গে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলনের পরিবেশ তৈরি করছেন। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান। তো সেদিক থেকে অবশ্যই এটা যদি মনে করেন আপনারা যে এটা রক্ষার দরকার, তো অবশ্যই সেই বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তো এই নিয়ে মতামত তো আপনারা জানাচ্ছেনই। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ইনফরমেশানগুলো পেয়ে যদি আপনাদের কোনো ক্ষেত্রে যদি মনে হয় আপনাদের তথ্য পেয়ে আপনাদের উপকৃত হয়েছেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীকালে এই লাইক এবং আপনার কমেন্ট এবং শেয়ার আমাকে কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি করতে মোটিভেট করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং শিবম দাস ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।